সিরিয়ার আকাশে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ এড়াতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা, যেকোনো মূল্যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমনের অঙ্গীকার পুতিনের। ইরাক ও সিরিয়ায় আইএস বিরোধী অভিযান থেকেও যুদ্ধবিমান প্রত্যাহারের ঘোষণা কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রীর। অব্যাহত থাকবে সামরিক প্রশিক্ষণ। পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে আরও ৩ ফিলিস্তিনি নিহত। দুপক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের। এবং সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে পাকিস্তানের প্রস্তাবে ভারতের প্রতিক্রিয়া হতাশাজনক, মন্তব্য নওয়াজের। আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থেই কাশ্মীর ইস্যুর সমাধান প্রয়োজন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। সিরিয়ার আকাশে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ এড়াতে তথ্য আদান প্রদানের সমঝোতায় পৌঁছেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যে কোনো মূল্যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন করতে চায় তার সরকার। এদিকে সিরিয়ায় রুশ বিমান হামলায় অন্তত ৪৫ জন আসাদ বিরোধী বিদ্রোহী নিহত হয়েছে বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। মঙ্গলবার সিরিয়ার লাতাকিয়া, আলেপ্পো ও হামার বেশ কয়েকটি জঙ্গি অবস্থানে বিমান হামলা চালায় রুশ যুদ্ধ বিমানগুলো। ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, এসব হামলায় সিরিয়ার লাতাকিয়া ও আলেপ্পোয় অন্তত ৪৫ আসাদ বিরোধী বিদ্রোহী নিহত হয়েছে। নিহতদের মধ্যে ফ্রি সিরিয়ান আর্মির ২ কমান্ডার রয়েছে বলেও জানায় সংগঠনটি। সিরিয়ায় রুশ বাহিনীর এ সাফল্যের মধ্যেই দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও আইএস জঙ্গি নির্মূলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ক্রেমলিনে রুশ সেনা কর্মকর্তাদের সাথে এক বৈঠকে একথা বলেন তিনি। আইএস জঙ্গিরা শুধু সিরিয়াতেই থেমে থাকবে ভাবলে ভুল হবে। তারা তাদের তথাকথিত খেলাফতের আওতা আরো বাড়াতে চাইবে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলো থেকে তারা প্রচুর কর্মী সংগ্রহ করেছে। তবে রুশ নিরাপত্তা বাহিনীর তৎপরতার কারণে সাম্প্রতিককালে এই সদস্য সংগ্রহের হার অনেক কমে এসেছে। আশা করি সকলের মিলিত প্রচেষ্টায় আমরা ওদের ধ্বংস করতে পারবো। প্রায় ১ বছর ধরে মার্কিন নেতৃত্বাধীন জোট ও গেল ৩০ সেপ্টেম্বর থেকে রুশ বাহিনী সিরিয়ার আইএস অবস্থানে বিমান হামলা চালাচ্ছে। তাই সিরিয়ার আকাশপথে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ এড়াতে তথ্য আদান প্রদানে রুশ ও মার্কিন সেনা কর্মকর্তারা একটি চুক্তি স্বাক্ষর করেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তারা জানায়, আন্তর্জাতিক আকাশ আইন মেনেই এ চুক্তি করা হয়েছে। সিরিয়ায় অভিযান চালাতে গিয়ে আকাশে যেন দুদেশের বিমানের মধ্যে কোনোভাবে সংঘর্ষ না ঘটে, সেজন্য আমরা দুপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছি। তবে এর মানে এই নয় যে আমরা সামরিক তথ্য আদান প্রদান করব। যুক্তরাষ্ট্র এখনো মনে করে সিরিয়া ইস্যুতে রাশিয়া যে নীতিতে এগুচ্ছে তা সম্পূর্ণ ভুল। আসাদ যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন এই গৃহযুদ্ধ শেষ হবে না। এদিকে সিরিয়ায় চলমান আইএস দমন অভিযানে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। সুন্নি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট, মার্কিন নেতৃত্বাধীন জোট ও রাশিয়া উভয়েরই শত্রু বলে মন্তব্য করেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় মুখপাত্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন এ চুক্তি স্বাক্ষরের ফলে রাশিয়ার আইএস দমন অভিযানে নীতিগত কোনো পরিবর্তন আসবে না। যুক্তরাষ্ট্রের মতো দামেস্ক বা জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে উপেক্ষা করে নয়, রাশিয়া সিরিয়ায় আইএস দমন অভিযানে নেমেছে সে দেশের সরকারেরই অনুরোধে। এদিকে তুরস্কের ইস্তাম্বুলের পূর্বাঞ্চলীয় পেন্ডিক এলাকায় জঙ্গি প্রশিক্ষণের সময় ৫৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে ২৪ জন ১৮ বছরের কম বয়সী রয়েছে, যাদেরকে যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল বলে তুর্কি পুলিশের বরাতে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। আদনান আহমেদ, সময় সংবাদ। এদিকে সিরিয়া পরিস্থিতি নিয়ে মস্কোয় দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। আগে থেকে এ বৈঠকের কোনো পরিকল্পনা ছিল না বলে জানানো হয় ক্রেমলিন থেকে। মঙ্গলবার অনুষ্ঠিত হয় এই বৈঠক। এতে সিরিয়ায় চালানো রাশিয়ার আইএস বিরোধী অভিযান ও এর অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন দুই নেতা। রাশিয়ার সহায়তা না পেলে আইএস এতদিনে সিরিয়ার অধিকাংশ এলাকায় দখল করে নিত বলে মন্তব্য করেন আসাদ। শুধু আইএস দমনেই নয়, সিরিয়ার রাজনৈতিক সংকট নিরসনেও রাশিয়ার সহযোগিতা অব্যাহত থাকবে বলে সিরীয় প্রেসিডেন্টকে আশ্বস্ত করেন ভ্লাদিমির পুতিন। এ বৈঠকে উপস্থিত ছিলেন দুদেশের শীর্ষ কূটনীতিকরা। বৈঠকের পরপরই দামেস্কের উদ্দেশ্যে মস্কো ছাড়েন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইরাক ও সিরিয়ায় আইএস বিরোধী অভিযান থেকে কানাডার যুদ্ধবিমান প্রত্যাহার করে নেওয়ার কথা জানিয়েছেন দেশটির সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে ইতোমধ্যে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি, তবে কবে নাগাদ তা কার্যকর করা হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। বক্সিং রিংয়ের এই তুখোড় খেলোয়াড় যে কখনো কানাডার মসনদ দখল করবে তা হয়তো কেউ ভাবতেও পারেনি। এই মুষ্টিযোদ্ধার নাম জাস্টিন ট্রুডো, কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রী। রাজনৈতিকভাবে উদারপন্থী মনোভাবের অধিকারী এই তরুণ শুরু থেকেই জনপ্রিয় ছিলেন তার সুন্দর মুখশ্রী ও বাহুতে উল্কির জন্য। সাধারণ নির্বাচনে তার জয়কে বেশ ইতিবাচক দৃষ্টিতে দেখছে অটোয়া, মন্ট্রিল সহ বিভিন্ন শহরের বেশিরভাগ মানুষ। ফলাফলে আমি সন্তুষ্ট। এখন থেকে স্টিফেন হার্পারের সরকার থাকছে না বলেই হয়তো আনন্দটা বেশি। জাস্টিন ট্রুডোর জয়ে অভিনন্দন জানিয়েছে ওয়াশিংটন। সিরিয়া ও ইরাকে আইএসের বিরুদ্ধে বিমান হামলায় কানাডা আগের মতোই যুক্তরাষ্ট্রের পাশে থাকবে বলে হোয়াইট হাউস আশা প্রকাশ করে। কানাডার রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনের প্রেক্ষাপটে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, আইএসের বিরুদ্ধে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ওবামা প্রশাসন শিগগিরই কানাডার সঙ্গে আলোচনায় বসবে। এতদিন এই অভিযানে কানাডা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও তারা এই সহায়তা অব্যাহত রাখবে বলেই আমরা আশা করছি। তবে যুক্তরাষ্ট্র সরকারের এই আহ্বানে সাড়া দেননি নবনির্বাচিত প্রধানমন্ত্রী ট্রুডো। নির্বাচনী প্রচারণায় তার 5 প্রতিশ্রুতির অন্যতম ছিল আইএস বিরোধী অভিযান থেকে কানাডার যুদ্ধবিমান CF-18 প্রত্যাহার করে নেওয়া। নির্বাচনে জয়লাভের কয়েক ঘন্টার মাথায় তিনি প্রেসিডেন্ট বারাক ওবামাকে ফোন করে এই সিদ্ধান্তের কথা জানান। তবে কবে এসব যুদ্ধবিমান দেশে ফিরিয়ে আনা হবে সে বিষয়ে সাংবাদিকদের স্পষ্ট করে কিছু বলেননি ট্রুডো। তবে ইরাকে কানাডার সামরিক প্রশিক্ষণ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আইএস বিরোধী অভিযানে আমরা আগের চাইতে দায়িত্বশীল ভূমিকা রাখব। জঙ্গি বিরোধী অভিযানে কানাডা শুরু থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সক্রিয় অবস্থানে ছিল, এখনো আছে। তবে কেন আমি যুদ্ধবিমান প্রত্যাহার করতে যাচ্ছি সে বিষয়টি প্রেসিডেন্ট ওবামা বুঝতে পেরেছেন। ট্রুডোর অন্যান্য প্রতিশ্রুতির মধ্যে রয়েছে উচ্চবিত্তের ওপর আয়কর বাড়িয়ে মধ্যবিত্তের ওপর থেকে চাপ কমানো, অবকাঠামো খাতে ভর্তুকি দেয়া, বেকারত্বের হার কমিয়ে আনা, এবছর 25,000 সিরীয় শরণার্থীকে কানাডায় আশ্রয় দেয়া ইত্যাদি। পরিবেশ দূষণের আশঙ্কায় যুক্তরাষ্ট্র সরকার দুদেশের মধ্যে তেল পরিবহনের কিস্টোন পাইপলাইন প্রকল্প বাতিল করতে চাইলেও কানাডায় কর্মসংস্থান বাড়ার সম্ভাবনা থাকায় স্টিফেন হার্পারের মতো ট্রুডো এ প্রকল্পের প্রতি সমর্থন জানায়। প্রকল্পের পরিবেশগত ঝুঁকি খতিয়ে দেখতে শিগগিরই ওয়াশিংটনের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়া সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর ছেলে জাস্টিন ট্রুডো নেতৃত্বাধীন লিবারেলরা সাধারণ নির্বাচনে 338 আসনের পার্লামেন্টে 178টিতে জয় পায়। দলটি ভোট পেয়েছে 39.5%। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে হত্যার অভিযান চালিয়ে যেতে প্রেসিডেন্টকে সমর্থন দেওয়ার কথা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। 2011 সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন নৌসেনা সিল টিম 6 এর অভিযানে প্রাণ হারান জঙ্গি নেতা লাদেন। সে সময় হত্যা অভিযান থেকে সরে আসতে প্রেসিডেন্ট বারাক ওবামাকে উপদেশ দেওয়ার কথা জানান জো বাইডেন। 2012 সালে কংগ্রেসে দেয়া এক ভাষণে এমনটাই দাবি করেন তিনি, কিন্তু মঙ্গলবার ওয়াশিংটনের এক অনুষ্ঠানে তিনি গণমাধ্যমকে জানান, কংগ্রেসের বক্তব্যে আগে তিনি প্রেসিডেন্টকে বিন লাদেনের অভিযান থেকে সরে আসার কথা বললেও পরে গোপনে অভিযান চালিয়ে যেতে বলেন। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। চলতি বছরে 5 লাখেরও বেশি অভিবাসী গ্রিসে প্রবেশ করেছে তথ্য জাতিসংঘের। শীতের মধ্যে আশ্রয় প্রত্যাশীদের পরিস্থিতি আরো খারাপ হবার আশঙ্কা। পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে আরো 3 ফিলিস্তিনি নিহত হয়েছে। অবিলম্বে সহিংসতা পরিহার করে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। শান্তি প্রতিষ্ঠার জন্যই ইসরায়েল ও ফিলিস্তিনকে আলাদা দুটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত বলে জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তবে নেতানিয়াহু অভিযোগ করেছেন, আব্বাস আইএস ও হামাসের মতো জঙ্গি দলে যোগ দিয়ে ইসরায়েলে সহিংসতা ছড়াচ্ছে। মঙ্গলবার ইসরায়েলি পুলিশ ও ফিলিস্তিনি আন্দোলনকারীদের ভয়াবহ সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নেয় অবরুদ্ধ গাজা। ফিলিস্তিনি আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও স্ট্যান গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। আন্দোলনকারীরা পাথর ও পটকা ছুটতে শুরু করলে এই সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় পুলিশের গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয় বলে জানায় গণমাধ্যম। একই দিন পশ্চিম তীরেও ছড়িয়ে পড়ে সহিংসতা। হেব্রন শহরে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে 2 ফিলিস্তিনি কিশোর নিহত হয়। স্থানীয় পুলিশ সংবাদ মাধ্যমকে জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ওই 2 কিশোর টহলরত সেনা সদস্যদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে তারা আত্মরক্ষার জন্য গুলি ছোড়ে।
এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই ফিলিস্তিন ও ইসরায়েল সফরে যান জাতিসংঘ মহাসচিব বান কি মুন। ইসরায়েলের প্রেসিডেন্ট রবেন রিভলিনের সঙ্গে এক বৈঠক শেষে তিনি বলেন, চলমান সহিংসতা বন্ধে দ্রুত পদক্ষেপ না নিলে মধ্যপ্রাচ্য সংকট আরো জটিল রূপ ধারণ করবে। ফিলিস্তিনি ও ইসরায়েলিদের যে কোনো মূল্যে সহিংসতার এই ভয়াবহ নরক থেকে বেরিয়ে আসতে হবে। এখনো দেরি হয়ে যায়নি, তবে এর চেয়ে বেশি দেরি করলে মধ্যপ্রাচ্যকে ধ্বংসের হাত থেকে আর রক্ষা করা যাবে না। উদ্ভূত এই সহিংসতা নিরসনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী ও ফিলিস্তিনি প্রেসিডেন্টের সঙ্গে জার্মানিতে বৈঠক করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সমস্যার সমাধানে শান্তিপূর্ণ রাজনৈতিক আলোচনার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তিনি। মধ্যপ্রাচ্য পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে, তবে আমাদের বিশ্বাস রাজনৈতিক আলোচনার মধ্য দিয়ে যে কোনো সংকটের সমাধান সম্ভব। এই লক্ষ্যে উভয় পক্ষের সঙ্গেই মতবিনিময় করব আমরা। শান্তির এসব আহ্বান উপেক্ষা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী আবারও কটু মন্তব্য ছুড়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্টের উদ্দেশ্যে। আব্বাসকে আইএস ও হামাসের মতো জঙ্গিদের দোসর বলে উল্লেখ করেন তিনি। আমরা আল আকসায় স্থিতাবস্থা রক্ষার চেষ্টা করছি, আর ফিলিস্তিনি নেতারা আন্দোলনের নামে সহিংসতা উস্কে দিচ্ছে। আব্বাস নিজেও একজন সন্ত্রাসী, সে ইসরায়েলকে ধ্বংস করতে চায়। তবে ফিলিস্তিনের প্রেসিডেন্ট বলছেন, এখনই যদি দ্বিরাষ্ট্র সমাধান প্রস্তাব অনুযায়ী ইসরায়েল ও ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া না হয়, তাহলে এই সংঘর্ষ বন্ধ করা কঠিন হয়ে পড়বে। আমরা বরাবরই শান্তিপূর্ণ সমাধান চাই, এজন্যই স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি চাই আমরা। ইসরায়েলের অবরুদ্ধ অঞ্চলগুলোতে যে অসন্তোষ ও ক্ষোভ দানা বেঁধেছে তা নিরসনে ইসরায়েল ফিলিস্তিন পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। এই অবস্থায় আল আকসায় মুসলমানদের প্রবেশাধিকার সীমিত করে ইসরায়েলিরা অবৈধ দখলদারিত্ব চালাচ্ছে বলে উল্লেখ করে মসজিদের স্থিতাবস্থা রক্ষার্থে জাতিসংঘের সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোতে একটি খসড়া প্রস্তাব জমা দিয়েছে আরব রাষ্ট্র আলজেরিয়া, কুয়েত, মরক্কো, তিউনিসিয়া ও সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার এই প্রস্তাবের উপর ভোট দেবে ইউনেস্কোর 58 সদস্য। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। হজের সময় মিনায় পদদলিত হয়ে হাজিদের মৃত্যুর জন্য সৌদি প্রশাসনের পরিকল্পনার অভাব ও দায়িত্বহীনতাই দায়ী বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। মঙ্গলবার মিনায় পদদলিত হয়ে নিহত ইরানি নাগরিক আহমেদ ফাহিমার জানাজায় অংশ নেওয়ার পর এই কথা বলেন তিনি। জারিফ আরও বলেন, সৌদির হজ কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিলে এত ভয়াবহ একটি দুর্ঘটনা এড়ানো যেত। সৌদি প্রশাসন নিহতদের সংখ্যা নিয়েও লুকোছাপা করেছেন বলে অভিযোগ করেন তিনি। মিনা দুর্ঘটনার বিষয়ে বিশ্বের মুসলিম দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান জারিফ। সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে পাকিস্তানের দেয়া প্রস্তাবে ভারতের প্রতিক্রিয়া হতাশাজনক বলে মন্তব্য করেছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। মঙ্গলবার যুক্তরাষ্ট্র সফরে ওয়াশিংটনে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থেই কাশ্মীর ইস্যুতে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বন্দ্বের নিরসন হওয়া প্রয়োজন। পাকিস্তানের জঙ্গি নেটওয়ার্ক ধ্বংস করে দেওয়া হয়েছে বলেও দাবি করেন পাক প্রধানমন্ত্রী। মঙ্গলবার 4 দিনের রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটন পৌঁছালে পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে গার্ড অফ অনার দেয় মার্কিন সেনাবাহিনীর একটি দল। এ সময় স্ত্রী ও কন্যা ছাড়াও তার সঙ্গে ছিলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর নিসার আলী ও পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতমি। এ সফরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন সহ মার্কিন মন্ত্রীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। এর আগে ওয়াশিংটনে পাকিস্তানি নাগরিকদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন নওয়াজ। সেখানে দেয়া বক্তব্যে পাকিস্তান থেকে জঙ্গিবাদ সমূলে উপড়ে ফেলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। কাশ্মীর প্রসঙ্গে নওয়াজ বলেন, ভারতের অসহযোগিতার কারণে দীর্ঘদিনের এই বিবাদের মীমাংসা করা সম্ভব হচ্ছে না। সারা দুনিয়া জানে দুই দেশের মধ্যে সমস্যার কেন্দ্রবিন্দুতে রয়েছে কাশ্মীর ইস্যু। দুর্ভাগ্য এই যে ভারত অন্য বিষয় নিয়ে আলোচনায় বসতে রাজি হলেও কাশ্মীর ইস্যু নিয়ে কোনো কথা বলতে রাজি নয়। কিন্তু আমি বলতে চাই, দুই দেশের মধ্যে বিবাদ মীমাংসা করতে হলে আগে কাশ্মীর সমস্যার সমাধান করতে হবে। গত মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়ে বিরোধপূর্ণ কাশ্মীর থেকে দুদেশেরই সেনাবাহিনী প্রত্যাহারের প্রস্তাব দিয়েছিলেন নওয়াজ। তবে ভারতের পক্ষ থেকে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়। 22 অক্টোবর ওবামার সঙ্গে সাক্ষাতেও জঙ্গি দমন, আঞ্চলিক নিরাপত্তা ইস্যুর সঙ্গে সঙ্গে কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে বিবাদের বিষয়েও আলোচনা প্রাধান্য পাবে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জশ আর্নেস্ট। মমতাজ মুস্তফা, সময় সংবাদ। শিবসেনার বাধা ও হামলায় ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের সভা বাতিলের প্রতিবাদে করাচিতে বিক্ষোভ করেছে পাকিস্তানিরা।
অন্যদিকে ভারতের মহারাষ্ট্রে পাকিস্তানের অভিনেতা অভিনেত্রীদের প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছে শিবসেনা। এবছর ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের ব্যাপারে সোমবার আলোচনা করার কথা ছিল বিসিসিআই ও পিসিবির সভাপতিদের, কিন্তু মুম্বাইয়ে বিসিসিআই প্রধান কার্যালয়ে শিবসেনার হামলার পর সভাটি স্থগিত করা হয়। এর প্রতিবাদে করাচিতে বিক্ষোভ করে পাকিস্তানিরা। এ সময় তারা ভারতের পতাকা সহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শিবসেনার কুশপুত্তলিকা দাহ করে। ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখারও স্লোগান দেয় তারা। এদিকে পাকিস্তানের ক্রিকেটারের পর এবার তাদের অভিনেতা অভিনেত্রীদেরও মহারাষ্ট্রে প্রবেশ করতে দেয়া হবে না বলে হুমকি দিয়েছেন শিবসেনার সাধারণ সম্পাদক অক্ষয় বরদাপুরকার। পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খান ও অভিনেতা ফাওয়াদ খান দুটি ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। ভারতের উন্নয়ন কার্যক্রমে আরও বড় ভূমিকা রাখতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। মঙ্গলবার মস্কোয় ইন্ডিয়া রাশিয়া ইন্ট্রা গভর্নমেন্টাল কমিশন এর ২১তম সেশনে তিনি দুই দেশকে অকৃত্রিম বন্ধু বলে উল্লেখ করেন। এদিকে ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান নেতা সুভাষচন্দ্র বসু সংক্রান্ত গোপন নথি প্রকাশের বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে মস্কো। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, নেতাজি সম্পর্কের কোনো তথ্য মস্কোর কাছে থাকলে ভারতকে তা অবহিত করতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের প্রতি অনুরোধ জানান সুষমা। চলতি বছর এ পর্যন্ত ৫ লাখেরও বেশি অভিবাসী গ্রিসে প্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। এই সংখ্যা প্রতিদিন বেড়ে চলেছে উল্লেখ করে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ইউরোপের শীতের মধ্যে আশ্রয় প্রত্যাশীদের পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছে। এদিকে শরণার্থীদের প্রবেশ বন্ধে হাঙ্গেরির সীমান্ত বন্ধ করে দেওয়ার পর এবার স্লোভেনিয়ার সীমান্ত বন্ধের হুঁশিয়ারি দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে সার্বিয়ার সঙ্গে ক্রোয়েশীয় সীমান্ত খুলে দেওয়ার পর দুই দেশের সীমান্তে আটকে পড়া শরণার্থীরা ক্রোয়েশিয়ায় প্রবেশ করেছে। ক্রোয়েশিয়া সীমান্ত পাড়ি দিয়ে মঙ্গলবারও প্রায় ৫,০০০ শরণার্থী স্লোভেনিয়ায় প্রবেশ করে। এ নিয়ে গত কয়েকদিনে প্রায় ২০,০০০ আশ্রয় প্রত্যাশী দেশটির সীমান্তবর্তী ব্রেজিস শহরে পৌঁছায় বলে জানায় গণমাধ্যম। গত শুক্রবার হাঙ্গেরি ক্রোয়েশিয়ার সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করে দেওয়ার পর পশ্চিম ইউরোপমুখী শরণার্থীরা স্লোভেনিয়াকে তাদের প্রধান রুট হিসেবে বেছে নেয়। শরণার্থীর এ ঢল অব্যাহত থাকলে শিগগিরই সীমান্ত বন্ধ করে দেওয়ার ইঙ্গিত দিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। এমন পরিস্থিতি চলতে থাকলে ভবিষ্যতে কি হবে কেউই জানে না। বর্তমানে আমাদের নিরাপত্তা বাহিনী সীমান্তে নজরদারি চালাচ্ছে, তবে শরণার্থী ঢল অব্যাহত থাকলে সীমান্ত বন্ধ করে দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। এদিকে গ্রিস হয়ে ম্যাসেডোনিয়া সীমান্ত পাড়ি দিয়ে সার্বিয়ায় শরণার্থীদের প্রবেশ অব্যাহত আছে। মঙ্গলবার একদিনেই প্রায় ১২,০০০ আশ্রয় প্রত্যাশী সার্ব ভূখণ্ডে পৌঁছায় বলে জানায় রয়টার্স। একই দিন ক্রোয়েশিয়ার দক্ষিণ সীমান্ত খুলে দেওয়ার পর অন্তত ৩,০০০ শরণার্থী সার্বিয়া থেকে দেশটিতে প্রবেশ করে বলে জানায় কর্তৃপক্ষ। এ অবস্থায় অবিলম্বে শরণার্থীদের কোটার ভিত্তিতে আশ্রয় দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নে ইউরোপের সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। প্রতিদিন নতুন করে ৮,০০০ মানুষ ইউরোপে প্রবেশ করছে বলে জানিয়ে উদ্বেগ প্রকাশ করে ইউএনএইচসিআর। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশ থেকে বহু শরণার্থী হতাশ হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে আসছে। এরই মধ্যে চলতি বছর ৫,০২,৫০০ শরণার্থী ইউরোপে এসেছে। প্রতিদিন নতুন করে ইউরোপে আসছে ৮,০০০ শরণার্থী। এই অবস্থা চলতে থাকলে শীতের মধ্যে দুর্ভোগ আরো বাড়বে। গত মাসে ১,৬০,০০০ শরণার্থীকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ভাগ করে দেওয়ার বিষয়ে ইইউ এর অধিকাংশ দেশ সমঝোতায় পৌঁছালেও হাঙ্গেরি, রোমানিয়া সহ কয়েকটি দেশ এ কোটা পরিকল্পনার বিরোধিতা করে আসছে। এ অবস্থায় অধিকাংশ শরণার্থীর গন্তব্যস্থল জার্মানিতেও অভিবাসন বিরোধী বিক্ষোভ তীব্রতর হতে থাকায় দেখা দিয়েছে নতুন সংকট। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ওয়ার্ল্ড উইমেন রিপোর্ট ২০১৫ প্রকাশ করেছে জাতিসংঘ। বিগত ২০ বছরের পরিসংখ্যান পর্যালোচনা করে রিপোর্টে বলা হয়েছে, বিচার বিভাগ, প্রশাসন, শিক্ষা ও স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে নারীর উন্নয়ন হলেও পুরুষের তুলনায় বিরাট বৈষম্য রয়ে গেছে। এই বৈষম্যের পেছনে ভোগবাদী সমাজ দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মঙ্গলবার ওয়ার্ল্ড উইমেন রিপোর্ট 2015 প্রকাশ করা হয়। প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সংস্থার অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক সহকারী মহাসচিব লিনি মন্টিল সহ জাতিসংঘের আরো 2 জন কর্মকর্তা বক্তব্য রাখেন। রিপোর্টে বলা হয়, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের পার্লামেন্টে 20 ভাগ এবং মন্ত্রিপরিষদে 18 ভাগ নারীদের অবস্থান বিদ্যমান। এই সংখ্যা গত 20 বছরের তুলনায় 3 গুণ বৃদ্ধি হলেও তুলনামূলকভাবে পুরুষের সঙ্গে ফারাক বিশাল। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়া ও উত্তর আফ্রিকার দেশগুলোতে বাল্যবিবাহ ও কম বয়সে বিয়ের প্রচলনে নারীরা পিছিয়ে পড়ছে। নারী বিষয়ক গত 5টি প্রতিবেদনে নারী পুরুষ সমঅধিকারকে গুরুত্ব দেওয়া হয়। এবারে উভয়ের মধ্যে এখনো কি কি বিষয়ে ব্যবধান রয়েছে সেসব বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। আমি মনে করি 2030 সালের মধ্যে বিশ্বকে দারিদ্র্যমুক্ত করার যে প্রস্তাব জাতিসংঘে পাশ হয়েছে, সেক্ষেত্রে নারীদের প্রতি বিভিন্ন দেশের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে আমাদের প্রতিবেদন সহায়ক ভূমিকা রাখবে। প্রবাসী নারী সাংবাদিক ও শিক্ষক নাসিমুন নাহার নিনি এই প্রতিবেদন সম্পর্কে বলেন, কেবল উন্নয়নশীল বিশ্বে নয়, উন্নত বিশ্বেও নারীরা বৈষম্যের শিকার। নারী পুরুষের সমান অধিকার এবং সমান অধিকার যেমন সমানভাবে বেঁচে থাকার সমস্ত উপকরণগুলোকে একই পর্যায়ে আনার ক্ষেত্রে এই ভোগবাদী সমাজ ব্যবস্থা কখনোই আমাদেরকে সে অনুমতি দেয় না। বিশ্ব এখন এত ভোগবাদী সমাজের দিকে বা কর্পোরেট ব্যবসার দিকে চলে গেছে, দুনিয়ার দিকে, যে দুনিয়াটি আমাকে কিন্তু আমার আত্মার শান্তি দিচ্ছে না। প্রতিটি দেশে নারী পুরুষ সমতা ভিত্তিক অর্থনীতি গড়ে তোলা সম্ভব হলে উভয়ের মধ্যে সামাজিক বৈষম্য দূর হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ভারতের শিখদের ধর্মগ্রন্থ অবমাননার ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে পাঞ্জাবে। বুধবার লুধিয়ানা শহরে রাস্তা আটকে প্রতিবাদ সমাবেশ করেন 1984 সালে শিখ বিরোধী দাঙ্গায় ক্ষতিগ্রস্ত শিখরা। এ সময় ধর্মগ্রন্থ অবমাননার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান তারা। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এরই মধ্যে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও তদন্তের স্বার্থে অভিযুক্তদের ফোনের কল লিস্ট খতিয়ে দেখা হচ্ছে। পাঞ্জাবের অতিরিক্ত ডিজি IPS সাহতা জানান, এই ঘটনার পেছনে বিদেশি ষড়যন্ত্র রয়েছে বলে তাদের কাছে তথ্য আছে। ভারতের উত্তরাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে নিজের পরিবারের 4 জনকে গুলি করে হত্যা করে আত্মহত্যা করেছে দেশটির এক সেনা সদস্য জগদীপ সিং। মঙ্গলবার দুপুর 2টায় হঠাৎ করেই নিজের পরিবারের সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন ওই সেনা সদস্য। ঘটনাস্থলেই মারা যায় তার শেলিকা, 2 খালা ও তাদের 1 জনের ছেলে। প্রতিবেশীরা বাধা দিতে এলে গুলিবিদ্ধ হন 5 জন। তাদের আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন তিনি। পুলিশ জানায়, জগদীপ গত 5 বছর ধরে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তবে কেন এই হত্যাকাণ্ড তিনি ঘটালেন সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। মেক্সিকোয় 43 জন শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় পুনরায় তদন্ত অভিযান পরিচালনায় সম্মত হয়েছে দেশটির সরকার ও স্বাধীন বিশেষজ্ঞ দল। এক্ষেত্রে স্বাধীন বিশেষজ্ঞ দল IGIE এর সঙ্গে সমন্বিত হয়ে কাজ করার কথা জানিয়ে সরকার একটি চুক্তি স্বাক্ষর করেছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস OAS এর একটি অনুষ্ঠানে এই ঘোষণা দেন স্বাধীন বিশেষজ্ঞ দলের সদস্য কার্লোস মার্টিন বারস্তাইন। মূলত সরকারের তদন্ত প্রতিবেদন নিয়ে বিভিন্ন মহলে সন্দেহের উদ্রেক হওয়ায় পুনরায় অনুসন্ধানী অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। গত বছরের 26শে সেপ্টেম্বর দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় গুরেরো রাজ্যের ইগুয়ালা শহরে অবকাশ ভ্রমণে গিয়ে নিখোঁজ হয় 43 শিক্ষার্থী ও শিক্ষক। তাদের ময়লার ভাগাড়ে পুড়িয়ে ফেলা হয়েছে বলে সরকারি তদন্তে উল্লেখ করা হয়। মেক্সিকোর সান নিকোলাস ডি লস রাঞ্চোস শহরে আবারও আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের পোপো কাতেপেতেল আগ্নেয়গিরিতে বিস্ফোরণে বিস্তীর্ণ এলাকা সাদা ধোঁয়ায় ছেয়ে যায়। মুহূর্তেই ধোঁয়াটে মেঘে ঢেকে যায় রৌদ্রোজ্জ্বল আকাশ। দেশটির জাতীয় জনরক্ষা অধিদপ্তরের বরাত দিয়ে রয়টার্স জানায়, বিস্ফোরণের সময় ছাই ও ধোঁয়া 8202 ফুট উঁচুতে ছড়িয়ে পড়ে। পরপর 42 দফা ধোঁয়া নির্গমন হয় বলে জানায় দুর্যোগ প্রতিরক্ষা কেন্দ্র। মেক্সিকোতে 3000টি আগ্নেয়গিরি আছে, এর মধ্যে সক্রিয় আছে 14টি। থাইল্যান্ডের খাও ইয়াই জাতীয় উদ্যানে এক মোটর বাইক আরোহীর দিকে তেড়ে আসে একদল বুনো হাতি। হাতির ভয়ে বাইক ফেলে দৌড়ে পালায় ওই আরোহী।
বন্যপ্রাণীদের এই অভয়ারণ্যে হঠাৎ যানবাহনের উপস্থিতিতে বিরক্ত খ্যাপাটে হাতিগুলো এক পর্যায়ে বাইকটি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে। খাও ইয়াই থাইল্যান্ডের সবচেয়ে বড় পার্ক। এতে বন্যপ্রাণীরা যাতে নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারে সেজন্য পুরো পার্কে মানুষের যান চলাচল সীমিত। এ ধরনের ছোটখাটো ঘটনা যাতে ভয়াবহ দুর্ঘটনার রূপ না নেয় সেজন্য বন বিভাগকে পরবর্তীতে আরো সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে থাইল্যান্ডবাসী। কম্বোডিয়া উত্তরাঞ্চলের সিএম রিপ প্রদেশে রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক নিদর্শন আঙ্কর ওয়াট মন্দির। 400 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত মন্দির সহ পুরো নিদর্শনটি বহন করছে নবম থেকে পঞ্চদশ শতাব্দীর ঐতিহ্য। স্থাপনাটিকে ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি দিয়ে পুরো এলাকার রক্ষণাবেক্ষণের জন্য প্রকল্প হাতে নিয়েছে ইউনেস্কো। চলুন দেখে আসি ঐতিহাসিক নান্দনিক এই স্থাপনাটি। ঠিক কবে নির্মিত হয়েছে সে তথ্য নেই, কিন্তু দ্বাদশ শতাব্দীর শেষ দিকে হিন্দু মন্দির থেকে বৌদ্ধ মন্দিরে রূপান্তরিত হয় কম্বোডিয়ার আঙ্কর ওয়াট মন্দিরটি। সংস্কৃত ভাষা থেকে আগত নামটির অর্থ মন্দিরের শহর। নান্দনিক স্থাপনাটি তৈরি করেন খেমর সাম্রাজ্যের দ্বিতীয় রাজা সূর্যবর্মন বা সূর্যবর্মন। মন্দিরটির মাথা উঁচু করে খেমর সাম্রাজ্যের সে সময়কার ঐতিহ্য আর সমৃদ্ধির নানা নমুনা তুলে ধরছে ইয়াশোধারাপুর অঞ্চলে, যে স্থান এখন আঙ্কর নামে পরিচিত। মন্দির এবং শহরটি হিন্দু ধর্মাবলম্বীদের দেবতা বিষ্ণুকে উৎসর্গ করে দেন রাজা দ্বিতীয় সূর্যবর্মন। ইতিহাস বলে তার মৃত্যুর 27 বছর পর আঙ্কর চলে যায় খেমর সাম্রাজ্যের শত্রু বৌদ্ধ ধর্মাবলম্বী চামসের দখলে। এরপর হঠাৎ আক্রমণ করে সাম্রাজ্যটি পুনরুদ্ধার করে নতুন রাজা হিসেবে অভিষিক্ত হন বৌদ্ধ ধর্মাবলম্বী রাজা জয়াবর্মন। এরপর থেকেই মন্দির সহ পুরো এলাকায় তৈরি করা হয় নান্দনিক সব বৌদ্ধ মূর্তি। দর্শনার্থী থেকে শুরু করে ইতিহাসবিদরা বলেন এ পুরাকীর্তিটির নির্মাণ এতটাই নিপুণভাবে করা হয়েছে যে কলমে কিংবা ভাষায় প্রকাশ করার মতো নয়। 19বিংশ শতাব্দীতে স্থাপনাটি দর্শন করে ফরাসি প্রকৃতি বিজ্ঞানী হেনরি মোভ তার ট্রাভেল নোটে এই স্থাপনাটিকে প্রাচ্যের সবচেয়ে জনপ্রিয় এবং আকর্ষণীয় ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা দেন। এখানেই শায়িত রয়েছে বিশ্বের সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তিটি। পুরো স্থাপনাটি ইট নয়, তৈরি হয়েছে বেলে পাথর দিয়ে। পুরো এলাকায় রয়েছে আঙ্কর ওয়াট মন্দির, বায়ন মন্দির সহ আরো অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন। 1953 সালে কম্বোডিয়া ফ্রান্সের কাছ থেকে স্বাধীন হওয়ার পর থেকে এই স্থাপনার নিয়ন্ত্রণ রয়েছে দেশটির হাতেই। 1992 সালে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে আঙ্কর ওয়াট স্থাপনাকে স্বীকৃতি দেয় ইউনেস্কো। এরপর 1993 সালে আঙ্কর ওয়াটের নান্দনিকতা ও নিদর্শন অক্ষুণ্ণ রাখতে এই স্থাপনা ও এর আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব নেয় ইউনেস্কো। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। মেঘের ওপর ভাসমান এক শহর, সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে একের পর এক বহুতল। অবিশ্বাস্য হলেও এমনই এক দৃশ্য পরপর দুদিন প্রত্যক্ষ করেছে চীনের মানুষ। সম্প্রতি চীনা গণমাধ্যমে প্রকাশিত এমন আজব খবরে তোলপাড় গোটা বিশ্ব। প্রথম ঘটনাটি ঘটে চীনের গুয়াংডং প্রদেশের ফরশেন শহরে। আকাশে মেঘের ওপর ভাসমান বিশাল শহর দেখে অবাক হয়ে যান কয়েক হাজার বাসিন্দা, কিন্তু কিছুক্ষণের মধ্যেই অদৃশ্য হয়ে যায় সেই ভৌতিক শহর। এর কয়েকদিন পরেই আবার শূন্যে ভাসমান শহর দেখা যায় জিয়াংজি প্রদেশে। মেঘের উপর ভেসে থাকা এসব বহুতলের ভিডিও রেকর্ড করেন কয়েকজন। দুই এলাকা থেকে এই ধরনের খবর আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শুরু হয় জল্পনা কল্পনা। আবহাওয়াবিদরা জানান এই অদ্ভুত দৃশ্য আসলে মরীচিকা, তবে আবহাওয়াবিদদের এই দাবি মানতে নারাজ অলৌকিক বিশ্বাসীরা। Commit crimes because they hear Obama's voice telling them to do it. আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সিরিয়ার আকাশে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ এড়াতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা, যে কোনো মূল্যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমনের অঙ্গীকার পুতিনের। ইরাক ও সিরিয়ায় আইএস বিরোধী অভিযান থেকে যুদ্ধ বিমান প্রত্যাহারের ঘোষণা কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রীর। অব্যাহত থাকবে সামরিক প্রশিক্ষণ। পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে আরও 3 ফিলিস্তিনি নিহত। দুপক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের। এবং সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে পাকিস্তানের প্রস্তাবে ভারতের প্রতিক্রিয়া হতাশাজনক, মন্তব্য নওয়াজের। আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থেই কাশ্মীর ইস্যুর সমাধান প্রয়োজন।
এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।